নমস্কার। ইগনুর সব ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভারতীয় দর্শনের ক্লাস শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ভারতীয় দর্শনের একটি শাখা, সেটা হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রথমে উৎস এবং বিভিন্ন গ্রন্থ নিয়ে ফার্স্টে আলোচনা করব এবং দ্বিতীয় পয়েন্টে আমি ন্যায় দর্শনের স্বীকৃত বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করব। প্রথমে ন্যায় দর্শনের উৎস এবং গ্রন্থ এই আলোচনা প্রসঙ্গে বলা যেতে পারে যে ন্যায় দর্শনের মূল উৎস হলো ন্যায় সূত্র এবং এই ন্যায় সূত্রের প্রণেতা হলেন মহর্ষি গৌতম। কাজেই বলা হচ্ছে যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। তিনি অক্ষপাত গৌতম নামেও পরিচিত। এই জন্য ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শনও বলা হয়। তবে ভারতীয় দার্শনিক সাহিত্যে ন্যায় দর্শনের নানা নামের উল্লেখ পাওয়া যায়। বলা হয় আন্নিক্ষিকী, তারপরে বাদবিদ্যা, হেতুবিদ্যা, এগুলি অন্যতম। তবে মূলত ন্যায় দর্শন হচ্ছে একটি আস্তিক বস্তুবাদী দর্শন এবং এই দর্শনকে আস্তিক দর্শন বলা হয় এই কারণে যে মূলত যারা বেদের মানে যে সব দর্শন সম্প্রদায় আর কি বেদের প্রামাণ্যকে স্বীকার করে তাদেরকে বলা হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায়। এবং ন্যায় দর্শনও আস্তিক কারণ এই দর্শনও বেদের প্রামাণ্য স্বীকার করে এবং ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হয় কারণ ন্যায় দর্শন বস্তুর জ্ঞান নিরপেক্ষ সত্তা আছে এই অস্তিত্বে বিশ্বাসী। সুতরাং এই দর্শন একদিকে আস্তিক আবার একদিকে হচ্ছে বস্তুবাদী দর্শন। আবার এই দর্শনকে অধ্যাত্মবাদী দর্শনও বলা হয় কারণ ন্যায় দর্শনে ঈশ্বর, কর্মবাদ, জন্ম জন্মান্তরবাদ প্রভৃতি আলোচনা বা এরা প্রভৃতি স্বীকার করে। ন্যায় দর্শনের মূলত দুটি শাখা, একটি হচ্ছে প্রাচীন ন্যায় আর একটা হচ্ছে নব্য ন্যায়। প্রাচীন নৈয়ায়িকদের প্রধান কাজ ছিল ন্যায় সূত্রের ব্যাখ্যা করা এবং প্রতিপক্ষের ন্যায় তারা বিরোধী মতগুলোকে খণ্ডন করা। সুতরাং প্রাচীন ন্যায় দর্শনের প্রধান কাজ হচ্ছে ন্যায় সূত্রের ব্যাখ্যা করা আর বিরোধী প্রতিপক্ষের সূত্রগুলোকে খণ্ডন করা। অপরদিকে নব্য ন্যায় জ্ঞান তত্ত্বের আলোচ্য নব্য নৈয়ায়িকরা প্রধানত হচ্ছে জ্ঞান তত্ত্বের আলোচনায় মানে ওখানে জ্ঞান তত্ত্বের আলোচনায় মুখ্য স্থান লাভ করেছে। ন্যায় দর্শন আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে যে ন্যায়ের যে দুটি শাখা এখানে বলা হলো প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায় এবং প্রাচীন ন্যায়ের কতগুলি গ্রন্থ মানে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে প্রথমত হচ্ছে ন্যায় দর্শনের মূল গ্রন্থ মহর্ষি গৌতমের রচিত ন্যায় সূত্র এবং এই গ্রন্থটি 5টি অধ্যায় বিভক্ত এবং প্রত্যেকটা অধ্যায়ের আবার দুটো করে ভাগ রয়েছে এবং ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেছিলেন বাৎসায়ন এবং বাৎসায়নের ন্যায় ভাষ্য উদ্যোতকরের ন্যায়বর্তিক, বাচস্পতি মিত্রের ন্যায়বর্তিক আর উদয়নের কুসুমাঞ্জলি এবং জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জুরি এই প্রাচীন ন্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থ। অপরদিকে নব্য ন্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ আমরা দেখতে পাই, যেমন হচ্ছে গঙ্গেশ উপাধ্যায়ের তত্ত্ব চিন্তামণি নামে তিনি একটি বিশেষ গ্রন্থ রচনা করেছিলেন এবং এই গ্রন্থের মাধ্যমেই তার আবির্ভাব হয়। পরবর্তীকালে তার পুত্র বর্ধমান উপাধ্যায়ের ন্যায় কুসুমাঞ্জলি প্রকাশও বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়াও বিশ্বনাথের ভাষা পরিচ্ছদ এবং সিদ্ধান্ত মুক্তাবলী এই গ্রন্থগুলো নব্য ন্যায়ের হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ।
পরবর্তী বিষয় হচ্ছে ন্যায় দর্শন স্বীকৃত বিভিন্ন রকমের প্রমাণ। এবং ন্যায় মতে জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে স্মৃতি আর দ্বিতীয় হচ্ছে অনুভব। স্মৃতি এবং অনুভব উভয়ই যথার্থ এবং অযথার্থ হতে পারে, এবং যথার্থ অনুভবকে বলা হয় প্রমা। কিন্তু স্মৃতি যথার্থ হলেও তাকে কখনোই প্রমা বলা যায় না, কারণ স্মৃতি জ্ঞান স্মৃতি হচ্ছে নিরপেক্ষ জ্ঞান নয়, স্মৃতি পূর্ব অনুভব সাপেক্ষ জ্ঞান। সুতরাং পূর্বে যার অনুভব হয়েছে তারই একমাত্র স্মৃতি জ্ঞান হয়। এই জন্য স্মৃতি অনধিগত জ্ঞান নয়। ন্যায় দর্শনে প্রমা বা জ্ঞান, যথার্থ জ্ঞান চার প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শব্দ জ্ঞান। এই চার প্রকার প্রমাণ কারণ রূপ প্রমাণও কিন্তু চার প্রকার। সেগুলি হলো প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ এবং শব্দ প্রমাণ। প্রথমে এবার আলোচনা করব এই চারটি প্রমাণের মধ্যে প্রথম প্রমাণ হচ্ছে, জ্যেষ্ঠ প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এখন আমি প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষের লক্ষণ নিয়ে আলোচনা করব। এবং ন্যায়শাস্ত্রে বলা হয় যে প্রত্যক্ষ প্রমা এবং প্রমাণ উভয়ই। তাহলে প্রত্যক্ষ প্রমাণ লক্ষণ কি? এই প্রশ্নের উত্তরে ন্যায় দার্শনিকদের মতে তারা বলছেন যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষজন্যং জ্ঞানং প্রত্যক্ষম, অর্থাৎ ইন্দ্রিয় ও অর্থের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। কিন্তু ন্যায়সূত্রের প্রণেতা মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম ব্যাপদেশ্যম ব্যভিচারী ব্যবসাত্মকম প্রত্যক্ষম, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপদেশ্য, অব্যভিচারী এবং ব্যবসাত্মক যে জ্ঞান উৎপন্ন হয় তাই হলো প্রত্যক্ষ জ্ঞান। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপদেশ্য, অব্যভিচারী এবং ব্যবসাত্মক যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। এবং এই লক্ষণটা বোঝবার জন্য, মানে এর অর্থগুলো বোঝবার জন্য এই লক্ষণের আমাদের প্রত্যেকটা অর্থ আগে জানতে হবে। প্রথম হচ্ছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্ন, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান, তার মানে ইন্দ্রিয়। এখানে প্রথমে যে শব্দটি আছে সেটা হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় বলতে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পাঁচটি অন্তর ইন্দ্রিয় এবং মন, এই পাঁচটি বহির ইন্দ্রিয় এবং মন রূপ অন্তর ইন্দ্রিয়কে বুঝতে হবে। কারণ কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পাঁচটা হচ্ছে বাহ্য ইন্দ্রিয় আমাদের। এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা আমাদের বাহ্য বস্তুর জ্ঞান হয়। আর মন নামক মনের দ্বারা হচ্ছে সুখ, দুঃখ ইত্যাদি অন্তর পদার্থের জ্ঞান হয়। সুতরাং বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে মনের সংযোগ না হলে কিন্তু প্রত্যক্ষ হয় না। এবার দ্বিতীয় যে অর্থ সেটা হচ্ছে অর্থ, মানে ইন্দ্রিয়ার্থ, মানে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সম্পর্ক, মানে যেটা সংযোগের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেটাই মানে প্রত্যক্ষ জ্ঞান। এবার আমি দ্বিতীয় অর্থটা বলবো, সেটা হচ্ছে অর্থ। অর্থ বলতে এখানে বোঝানো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। যেমন বর্ণ হলো চক্ষুর ইন্দ্রিয়ের বিষয় বা গ্রাহ্য বিষয় বা অর্থ, তার মানে হচ্ছে চক্ষু বর্ণের জ্ঞান দিতে পারে। তেমনি বিভিন্ন আমাদের বস্তু তেমনি তার বিভিন্ন ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় হতে পারে।
পরবর্তী যেটি শব্দ সেটা হচ্ছে সন্নিকর্ষ। সন্নিকর্ষ মানে হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে বলা হচ্ছে সন্নিকর্ষ। এবং এই সন্নিকর্ষ নানা রকমের হতে পারে। লৌকিক সন্নিকর্ষ হয় এবং অলৌকিক সন্নিকর্ষ হয়। লৌকিক সন্নিকর্ষের মধ্যে আমরা সংযোগ, সংযুক্ত সমবায় ইত্যাদির নাম করতে পারি। আবার অলৌকিক সন্নিকর্ষের সামান্য লক্ষণ, জ্ঞান ইত্যাদি অলৌকিক সন্নিকর্ষ হতে পারে। পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে অব্যাপদেশ্য। অব্যাপদেশ্য কথাটির শব্দ হলো মানে হচ্ছে অশব্দ, অর্থাৎ যাকে শব্দের দ্বারা ব্যক্ত করা যায় না। সুতরাং মহর্ষি গৌতমের মতে এমন এক প্রকার প্রত্যক্ষ আছে যা শব্দের দ্বারা ব্যক্ত নয়। সুতরাং এই রকমের প্রত্যক্ষকে ব্যাখ্যা করার জন্যই এই অব্যাপদেশ্য শব্দটির তিনি প্রয়োগ করেছেন। পরবর্তী যে শব্দটি সেটা হচ্ছে অব্যভিচারী। অব্যভিচারী কথাটির অর্থ হলো যথার্থ বা বিষয়ের অনুরূপ। অর্থাৎ হচ্ছে যে প্রত্যক্ষ বিষয়ের অনুরূপ নয় তাকে ব্যভিচারী প্রত্যক্ষ বলা হয়। সুতরাং এই ব্যভিচারী প্রত্যক্ষ মানেই হচ্ছে সেটা ভ্রম প্রত্যক্ষ। সুতরাং যেরকম হচ্ছে রজ্জুতে সর্প ভ্রম হয়, আমরা যদি একটা দড়িকে সাপ মনে করি সেটা একটা ভ্রম, এবং সেই সুতরাং ভ্রমকে বলা হচ্ছে, ভ্রম হচ্ছে ব্যভিচারী প্রত্যক্ষ। আর যথার্থ প্রত্যক্ষ হচ্ছে অব্যভিচারী, যেখানে অব্যভিচারী মানে যথার্থ বা বিষয়ের অনুরূপ প্রত্যক্ষ। ব্যবসায়াত্মক কথাটির অর্থ হলো নিশ্চয়াত্মক জ্ঞান, অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে কোনো সংশয় থাকবে না। সুতরাং প্রত্যক্ষ সবসময় হচ্ছে সংশয় মুক্ত জ্ঞান। সুতরাং সেই সংশয়, যে জ্ঞান হচ্ছে সংশয় মুক্ত, সেই জ্ঞানকেই বলা হচ্ছে ব্যবসায়াত্মক বা নিশ্চয়াত্মক জ্ঞান। সুতরাং মহর্ষি গৌতম প্রত্যক্ষের যে লক্ষণটি দিয়েছেন সেই লক্ষণের মূল অর্থ হলো যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে অব্যাপদেশ্য মানে অশাব্দিক, অব্যভিচারী মানে যথার্থ, এবং ব্যবসায়াত্মক মানে যে নিশ্চয়াত্মক জ্ঞান উৎপন্ন হয়, সেই জ্ঞানটি হলো প্রত্যক্ষ জ্ঞান। এবারে আমরা প্রত্যক্ষে মানে গৌতম প্রদত্ত যে লক্ষণটি তিনি দিয়েছেন সেই লক্ষণের বিচার করব। এবং প্রথম গৌতম কথিত প্রত্যক্ষের বিরুদ্ধে মানে প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে দুটি আপত্তি তোলা হয়। প্রথম হচ্ছে কোন কোন নৈয়ায়িকের মতে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ বা সংযোগ ছাড়াও প্রত্যক্ষ হয়। যেমন তারা বলেন যে ঈশ্বর সবকিছুই প্রত্যক্ষ করেন, তার ইন্দ্রিয় নেই। কাজেই মহর্ষি গৌতমের এই প্রত্যক্ষের লক্ষণটি ঈশ্বরের প্রত্যক্ষের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে এই লক্ষণটি অব্যক্তি দোষে দুষ্ট বলে দেখা দেয়। কিন্তু এই অভিযোগের উত্তরে বলা হয়েছে যে কেবলমাত্র অনিত্য জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানের প্রতি লক্ষ্য রেখেই এই লক্ষণটি বলা হয়েছে। কারণ ঈশ্বরের জ্ঞান হচ্ছে নিত্য, সুতরাং ঈশ্বরের প্রত্যক্ষ নিত্য এবং জ্ঞান নিত্য হওয়ায় সেটা উৎপন্ন হয় না। সুতরাং ঈশ্বরের জ্ঞান প্রত্যক্ষ হলেও এই লক্ষণটি এক্ষেত্রে অভিপ্রেত নয়। এবং দ্বিতীয়ত বলা হচ্ছে যে নব্য নৈয়ায়িক গঙ্গেশ বলেন যে গৌতম কথিত যে প্রত্যক্ষের লক্ষণটি বলছেন যে তিনি অতিব্যাপ্তি দোষে দুষ্ট, কারণ এই লক্ষণটি স্মৃতি, অনুমিতি প্রভৃতি জ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং বস্তুর যে কোনো জ্ঞান ইন্দ্রিয় সন্নিকর্ষ জন্য হয়।
সুতরাং যদি বলা হয় যে যদি আমরা একটা অনুমানের কথা ধরে নিই, যেমন পর্বতে আমরা ধূম দেখে মানে ধোঁয়া দেখে সবসময় আমরা বহ্নি মানে আগুনের অনুমান করি। সুতরাং তখন ধূমের সঙ্গে আমাদের চক্ষুর সন্নিকর্ষ হয় এবং সেই সন্নিকর্ষের ফলে আমাদের প্রথমে ধূমের জ্ঞান হয়, পরে বহ্নির অনুমান হয়। কাজেই বহ্নির জ্ঞানকে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য বলতে হয়। এই অভিযোগের উত্তরে বলা যায় যে বহ্নির অনুমিতি জ্ঞানটি হচ্ছে ধূম প্রত্যক্ষ এবং যেখানে ধূম সেখানে বহ্নি। সুতরাং এইরূপ ব্যাপ্তি জ্ঞানের হচ্ছে সমাবেশের ফল। কাজেই অনুমিতির ক্ষেত্রে অতিব্যাপ্তির যে আপত্তিটা হচ্ছে সেটা এখানে গ্রহণযোগ্য নয়। অনেকে আবার যেমন হচ্ছে কোন নব্য নৈয়ায়িক তারা আবার প্রত্যক্ষের একটি আলাদা লক্ষণ ব্যাখ্যা করেছেন। যেরকম হচ্ছে বলা যেতে পারে যে গৌতম কথিত প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে সম্ভাব্য যে আপত্তিগুলির কথা এক্ষুনি বললাম সেই আপত্তিগুলি এড়ানোর জন্য গঙ্গেশ, বিশ্বনাথ প্রমুখ এরা আবার একটা প্রত্যক্ষ জ্ঞানের লক্ষণটা আলাদাভাবে মানে একটা অন্য রকমের লক্ষণ উল্লেখ করেছেন। যেমন হচ্ছে নব্য নৈয়ায়িক গঙ্গেশ তার তত্ত্ব চিন্তামণি গ্রন্থে তিনি বলেছেন যে সাক্ষাৎকারিত্বই প্রত্যক্ষের লক্ষণ। সাক্ষাৎকারিত্বই প্রত্যক্ষের লক্ষণ অর্থাৎ সাক্ষাৎ প্রতীতিই হলো প্রত্যক্ষের জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান। ধরো আমার সামনে একটা টেবিল রয়েছে, আমি সেই টেবিলকে প্রত্যক্ষ করছি, সুতরাং এই টেবিলটির সাক্ষাৎ মানে টেবিলটির সাক্ষাৎ প্রতীতিই হলো প্রত্যক্ষ জ্ঞান। মানে আমি যখন আমার সামনে টেবিলকে প্রত্যক্ষ করছি, টেবিলটাকে আমি সাক্ষাৎ ভাবে জানছি, এটাই হচ্ছে সাক্ষাৎ প্রতীতি মানে সাক্ষাৎকারিত্ব অর্থাৎ সাক্ষাৎ প্রতীতি হলো প্রত্যক্ষ জ্ঞান। অনুরূপ ভাবে বিশ্বনাথ তার সিদ্ধান্ত মুক্তাবলী গ্রন্থে তিনি প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যে জ্ঞানাকর্ণকং জ্ঞানং প্রত্যক্ষম, অর্থাৎ যে জ্ঞানের করণ অন্য কোনো জ্ঞান নয় সেই জ্ঞানই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। অর্থাৎ প্রত্যেকটা যেমন অনুমিতি জ্ঞানের করণ হলো পক্ষধর্মতা জ্ঞান ও ব্যাপ্তি জ্ঞান, তেমনি উপমিতি জ্ঞানের করণ হলো সাদৃশ্য জ্ঞান আর শব্দ জ্ঞানের শব্দবোধের কারণ হলো শব্দ জ্ঞান। সুতরাং এইভাবে অনুমিতি, উপমিতি বা শব্দ এই তিন প্রকার জ্ঞানের ক্ষেত্রে অপর একটি জ্ঞান করণ হয়, কিন্তু প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে অন্য কোনো জ্ঞান কিন্তু করণ হয় না। সুতরাং প্রত্যক্ষ জ্ঞান অন্য কোনো জ্ঞানের ওপর নির্ভরশীল নয়। তাই নব্য নৈয়ায়িকরা তারা বলেন যে সাক্ষাৎ জ্ঞান বা সাক্ষাৎ প্রতীতি মানে প্রত্যক্ষ জ্ঞানকে সাক্ষাৎ জ্ঞান বা সাক্ষাৎ প্রতীতি বলে উল্লেখ করেছেন। এটা গেল প্রত্যক্ষের লক্ষণ ও তার বিচার। এবার পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে ন্যায় মতে সন্নিকর্ষকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ আর একটা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। বলা হচ্ছে যে কোনো ইন্দ্রিয়ের নিকটবর্তী নিজস্ব বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সন্নিকর্ষ হয় সেটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ। আবার এমন অনেক বিষয় আমরা প্রত্যক্ষ করি যে বিষয় হয়তো আমাদের সামনে থাকে না বা ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষযোগ্য নয়, কিন্তু এই প্রত্যক্ষের পিছনেও কোনো না কোনো সন্নিকর্ষ থাকবেই, কারণ সন্নিকর্ষ ছাড়া প্রত্যক্ষ হয় না। এই রূপ প্রত্যক্ষকে বলা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। সুতরাং যে সন্নিকর্ষ আমাদের কোনো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সাক্ষাৎ
যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যখন সন্নিকর্ষ হয় সাক্ষাৎ ভাবে, সেটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ। আর যদি বিষয় আমাদের নিকটবর্তী না থাকে তবু যে সন্নিকর্ষ আমাদের, তবু সেই ক্ষেত্রে যে সন্নিকর্ষটি কাজ করে সেই প্রত্যক্ষের ক্ষেত্রে, সেটা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। এবার দেখবো যে লৌকিক সন্নিকর্ষকে নৈয়ায়িকরা কয়েকটি ভাগে ভাগ করেছেন, এবং দেখা যাচ্ছে যে লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে যে লৌকিক সন্নিকর্ষ হয় তা হচ্ছে 6 প্রকার। সেই 6 প্রকার সন্নিকর্ষ হচ্ছে, প্রথমটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ, দ্বিতীয় সন্নিকর্ষ হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, তৃতীয় সন্নিকর্ষটি হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, চতুর্থ সন্নিকর্ষ হচ্ছে সমবায় সন্নিকর্ষ, পঞ্চম সন্নিকর্ষ হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ, এবং 6 নম্বরে হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এই 6টি হচ্ছে আমাদের লৌকিক সন্নিকর্ষ। প্রথমটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ হচ্ছে বাহ্য ইন্দ্রিয়গুলোর মধ্যে একমাত্র চক্ষু এবং ত্বক দ্বারাই আমরা দ্রব্যের প্রত্যক্ষ করি, এবং সেই দ্রব্যের প্রত্যক্ষের ক্ষেত্রে চক্ষু এবং ত্বক ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সংযোগ হচ্ছে সেটাকেই বলা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। ঘট একটি, যখন আমরা একটি ঘট বা একটা বস্ত্রের চাক্ষুষ বা তাজ প্রত্যক্ষ হয়, যখন একটা ঘট প্রত্যক্ষ করি, আমরা একটা বস্ত্রকে যখন একটা স্পর্শ করি, তখন সেক্ষেত্রে ওই চক্ষুর সঙ্গে বা ত্বকের সঙ্গে যখন যে সন্নিকর্ষ ঘটছে তখন সেটাকে বলা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। যখন ঘট একটি দ্রব্য, এই দ্রব্যের সঙ্গে যখন চক্ষুর ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হচ্ছে, মানে যে কোনো দ্রব্যের প্রত্যক্ষে যে সন্নিকর্ষটি কাজ করছে সেটাই হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। দ্বিতীয় যে সন্নিকর্ষ সেটা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। চক্ষুর দ্বারা যখন রূপের এবং ত্বকের দ্বারা যখন স্পর্শের প্রত্যক্ষ হয়, তখন আমরা এক্ষেত্রে ইন্দ্রিয় এবং ওই ইন্দ্রিয় এবং তার মধ্যে থাকা ওই গুণগুলির সঙ্গে, ইন্দ্রিয়ের সঙ্গে যে গুণের একটা সম্পর্ক থাকে এবং তার সঙ্গে যখন সংযোগ হয়, তখন সেটা হচ্ছে তখন সেটাকে শুধু আমরা যখন চক্ষুর সঙ্গে কোনো দ্রব্যের প্রত্যক্ষ হলো এবং সেই দ্রব্যের মধ্যে থাকা যখন আমরা গুণটাকে প্রত্যক্ষ করছি, তখন সেটা শুধু সংযোগ সন্নিকর্ষ নয়, সেটাকে বলা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। যখন আমি একটা ঘট প্রত্যক্ষ করছি, সেই ঘট প্রত্যক্ষকালে যখন তার রূপটা বা ঘটের লাল রংটা যখন আমি প্রত্যক্ষ করছি, তখন এই চক্ষুর সঙ্গে ঘটের এবং তার লাল রঙের যে সম্বন্ধ হচ্ছে সেটাকেই বলা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। অর্থাৎ ঘট একটা দ্রব্য এবং ঘটের রূপ ওই দ্রব্যে অবস্থিত কোনো গুণের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা হচ্ছে পরোক্ষ সম্বন্ধ, এবং একেই বলা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এবার পরবর্তী যে সন্নিকর্ষ সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। এবং যখন আমরা চক্ষুর দ্বারা যখন দ্রব্যের রূপ প্রত্যক্ষ করছি, তখন সেই রূপের জাতিকেও আমরা প্রত্যক্ষ করি। কারণ আমরা যখন একটা লাল গোলাপকে প্রত্যক্ষ করছি, গোলাপের লাল বর্ণকে যখন আমি দেখছি, তখন ওই লাল বর্ণের মধ্যে থাকা লালোত্তমা, ওই রক্তত্ব ধর্মটাকেও আমি প্রত্যক্ষ করছি। সুতরাং এক্ষেত্রে ওই রক্তত্ব জাতির প্রত্যক্ষে যে সন্নিকর্ষটা কাজ করছে, সেই সন্নিকর্ষ কাজ করে তাকে বলা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। সুতরাং কারণ এখানে রক্তত্ব জাতি যেমন একদিকে রক্ত বর্ণে সমবায় সম্বন্ধযুক্ত, অপরদিকে
রক্তবর্ণ ফুলটিতে ওই একই ভাবে সমবায় সম্বন্ধযুক্ত অবস্থায় রয়েছে। সুতরাং চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ওই জাতির মানে যে কোনো জাতির প্রত্যক্ষে যে সন্নিকর্ষ কাজ করে তাকে বলা হয় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। চতুর্থ যে লৌকিক সন্নিকর্ষ সেটি হচ্ছে সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ হচ্ছে কর্ণরূপ ইন্দ্রিয়ের দ্বারা শব্দের প্রত্যক্ষ হয়। সুতরাং এখানে একটা প্রশ্ন হতে পারে যে শ্রবণেন্দ্রিয় ও শব্দ নামক প্রত্যক্ষীভূত বস্তুর মধ্যে কোন ইন্দ্রিয় এখানে কাজ করছে। নৈয়ায়িকরা বলেন যে এখানে যে সন্নিকর্ষটা হচ্ছে সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। কারণ ন্যায় মতে শ্রবণেন্দ্রিয় আকাশের দ্বারা গঠিত এবং শব্দ হলো আকাশের গুণ। সুতরাং যেহেতু শব্দ নামক গুণ আকাশ নামক দ্রব্যে সমবায় সম্বন্ধে থাকে, সেহেতু শব্দ প্রত্যক্ষ করার সময় কর্ণের সঙ্গে শব্দের যে সন্নিকর্ষটি হয় সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। সুতরাং যে কোনো শব্দ ক্ষেত্রে যে সন্নিকর্ষ কাজ করছে সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। পরবর্তী যে সন্নিকর্ষ লৌকিক সন্নিকর্ষ সেটি হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। সমবেত সমবায় সন্নিকর্ষ হচ্ছে কর্ণরূপ ইন্দ্রিয়ের দ্বারা যেমন শব্দের প্রত্যক্ষ হয় তেমনি শব্দত্ব জাতির প্রত্যক্ষে যে সন্নিকর্ষ কাজ করে সেটাই হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। অর্থাৎ শব্দেই শব্দত্ব ধর্ম থাকে এবং শব্দত্ব জাতির প্রত্যক্ষের জন্য যে সন্নিকর্ষ হয় তাকে বলা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। পরবর্তী যে সন্নিকর্ষটি আছে সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ বা বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। নৈয়ায়িকদের মতে তারা বলছেন যে অভাব প্রত্যক্ষে আমরা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সন্নিকর্ষ হয় সেটাকে বলা হয় বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ বা বিশেষণতা। কারণ এই বিশেষণতাটা অতিরিক্ত কোনো সম্বন্ধ নয়, এটা হলো বিশেষ্য ভাব সন্নিকর্ষ। যখন আমি একটা ভূতলে একটা ঘটের অভাব প্রত্যক্ষ করি, আমরা যখন বলি যে এই ভূতলে ঘটের অভাব আছে বা টেবিলে ফুলদানির অভাব আছে, তখন তার মানে হচ্ছে যে এখানে আমার চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ভূতলের বা টেবিলের যে সম্বন্ধ হচ্ছে আর কি, তখন এক্ষেত্রে ভূতল হচ্ছে বিশেষ্য আর তার অভাব হচ্ছে এখানে মানে ঘটাভাব বা সেটা হচ্ছে বিশেষণ। সুতরাং এক্ষেত্রে বিশেষ্য ভূতল ঘটাভাবের দ্বারা বিশেষিত হচ্ছে। তাই চক্ষুরূপ ইন্দ্রিয় এবং অভাব রূপ ঘটের মধ্যে যে সম্পর্ক হচ্ছে সেটাকেই বলা হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। তাহলে এই গেল 6টা লৌকিক সন্নিকর্ষ: সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ এবং বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এবার আমরা দেখব যে আমাদের পরবর্তী যে লৌকিক সন্নিকর্ষ ছাড়াও অলৌকিক ন্যায় দর্শন 2 প্রকার সন্নিকর্ষ স্বীকার করেন। একটা আলোচনা করলাম লৌকিক সন্নিকর্ষ, এবার হচ্ছে আলোচনা করছি অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষ মানে অলৌকিক সন্নিকর্ষের দ্বারা যে প্রত্যক্ষ জ্ঞান জন্মায় তাকেই বলা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। এবং ন্যায় মতে 3 প্রকার অলৌকিক সন্নিকর্ষের দ্বারা 3 প্রকারের অলৌকিক প্রত্যক্ষ উৎপন্ন হয়। প্রথম যে অলৌকিক সন্নিকর্ষ
তা হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ, দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, এবং তৃতীয় যে সন্নিকর্ষ সেটা হচ্ছে যোগজ সন্নিকর্ষ। সামান্য লক্ষণ সন্নিকর্ষের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় তাকে সামান্য লক্ষণ প্রত্যক্ষ বলে, আবার জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় তাকে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ বলে, আর যোগজ সন্নিকর্ষের দ্বারা যে জ্ঞান জন্মায় তাকে বলা হয় যোগজ প্রত্যক্ষ। এবার আমরা বিস্তারিতভাবে এই 3 প্রকার অলৌকিক সন্নিকর্ষ নিয়ে আলোচনা করব। প্রথমটা যে সন্নিকর্ষ তা হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। সামান্য লক্ষণ সন্নিকর্ষ মানে যে সন্নিকর্ষের স্বরূপ বা লক্ষণ সামান্য ধর্ম হয় তাকে সামান্য লক্ষণ সন্নিকর্ষ বলে। যেমন গোত্র হলো গরুর সামান্য ধর্ম। এই ধর্ম মানে গোত্র নামক ধর্মটি সকল গরুতেই সমানভাবে বর্তমান থাকে, এবং যখন আমি একটা গরুকে জানি তখন এটি একটি গরু, তখন তার মধ্যে থাকা ওই গোত্র ধর্মটিকেও আমরা ওই ধর্মটিও আমাদের কাছে প্রত্যক্ষ হয়। সুতরাং এই গোত্র ধর্মের জন্য পৃথিবীর অন্যান্য গোত্র ধর্মটি পৃথিবীর অন্যান্য সমস্ত গরুতে বর্তমান থাকায় আমরা ওই গোত্র ধর্মের মাধ্যমে সমস্ত গরুকে প্রত্যক্ষ করে থাকি। সুতরাং এই গোত্রের জ্ঞানই হলো সামান্য লক্ষণ সন্নিকর্ষ, এবং এই সন্নিকর্ষের ফলে যে জ্ঞান হয় সেটাই হচ্ছে মানে গরুর যে প্রত্যক্ষ হলো সেটাকে বলা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সুতরাং একইভাবে বলা যেতে পারে যে যখন আমরা যখন কোনো মানুষকে প্রত্যক্ষ করি তখন সেই মানুষের মধ্যে থাকা মনুষ্যত্ব ধর্মটিকেও আমরা প্রত্যক্ষ করি। সুতরাং এই মনুষ্যত্ব ধর্মের মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে মানুষ নামে অভিহিত করি। সুতরাং এইভাবে এই সামান্য লক্ষণ সন্নিকর্ষ মানে এই মনুষ্যত্ব জ্ঞানের দ্বারা বা গোত্র জ্ঞানের দ্বারাই জ্ঞান বা মনুষ্যত্বের জ্ঞানই হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ, এবং এই সন্নিকর্ষের মাধ্যমে আমরা মানুষ বা গরুর সমস্ত কিছুর প্রত্যক্ষ করি। সুতরাং এই প্রত্যক্ষকে বলা হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। পরবর্তী যে সন্নিকর্ষ সেটা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে কাজ করে, মানে সন্নিকর্ষ মানে জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে প্রত্যক্ষ উৎপন্ন করে তখন সেই সন্নিকর্ষকে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। ন্যায় মতে প্রত্যেকটা ইন্দ্রিয়ের নিজস্ব গ্রাহ্য বিষয় আছে, যেমন চক্ষু ইন্দ্রিয় রূপকে জানে, কর্ণ শব্দকে জানে, নাসিকা গন্ধকে জানে এবং ইত্যাদি। সুতরাং এই যে বিভিন্ন ইন্দ্রিয় তার বিভিন্ন বিষয়কে জানছে তাকে এই ব্যবস্থাকে বলা হচ্ছে বিষয় ব্যবস্থা। সুতরাং আমরা বিষয় ব্যবস্থা, কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পারি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের লৌকিক সন্নিকর্ষ হয় না। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের লৌকিক সন্নিকর্ষ হয় না কারণ পূর্ববর্তী জ্ঞানের ভিত্তিতে সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের একটা সন্নিকর্ষ হয়, এবং এই সন্নিকর্ষকে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, এবং পূর্ববর্তী জ্ঞানের স্মৃতি এখানে সন্নিকর্ষ রূপে কাজ করে, এবং তার ফলে যে প্রত্যক্ষ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। আমরা যখন একটা চোখ দিয়ে একটা লোহার খণ্ডকে দেখে বলে দিই যে লোহা হয় কঠিন পদার্থ, বা দূরে কোনো চন্দন কাঠ দেখে আমরা যখন বলি চোখ দিয়ে দেখেই বলি যে ওটা সুরভি চন্দন,
মানে এই ধরনের যে জ্ঞান, মানে চোখ কখনো লোহার কাঠিন্যের জ্ঞান দিতে পারে না, বা চোখ কখনো গন্ধের জ্ঞান দিতে পারে না, কিন্তু তবুও আমরা এখানে লোহার চাক্ষুষ বা গন্ধের আমরা চাক্ষুষ প্রত্যক্ষের মাধ্যমে সেই কাঠিন্যের বা গন্ধের প্রত্যক্ষ করছি। সুতরাং এখানে চোখের সঙ্গে কাঠিন্যের লৌকিক প্রত্যক্ষ না হলেও এটা যে এটা লৌকিক প্রত্যক্ষ না, এটাকে বলা হচ্ছে একটা অলৌকিক সন্নিকর্ষ। কারণ আমরা পূর্বেই ত্বক ইন্দ্রিয়ের সাহায্যে জেনেছি যে লোহা হচ্ছে কঠিন পদার্থ, সুতরাং তখন তার সঙ্গে চক্ষু ইন্দ্রিয়ও যুক্ত ছিল। সুতরাং অতীতের জ্ঞান থেকে, অতীতে লোহার চাক্ষুষ প্রত্যক্ষের সঙ্গে প্রত্যক্ষজাত প্রত্যক্ষের একটা ঘনিষ্ঠ সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং বর্তমানে চোখের সাহায্যে লোহার স্পর্শ না হলেও কিন্তু আমাদের পূর্ব স্মৃতি থেকে লোহা যে কঠিন, এই জ্ঞানের মাধ্যমে, আমাদের পূর্ব জ্ঞানের মাধ্যমে আমি দেখেই বলতে পারছি যে লোহা কঠিন পদার্থ বা চন্দন সুগন্ধি পদার্থ। সুতরাং এই স্মৃতিরূপ জ্ঞান সন্নিকর্ষ হচ্ছে বলেই এই জ্ঞানকে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ বলা হয়। পরবর্তী যে সন্নিকর্ষ সেটা হচ্ছে যোগজ সন্নিকর্ষ। অর্থাৎ যোগীরা তাদের যোগাভ্যাসের ফলে, মানে বিশেষ সাধনার ফলে যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পদার্থের যে প্রত্যক্ষ তারা করেন, সেটাকেই বলা হচ্ছে এই যোগজ প্রত্যক্ষ। এবং ন্যায় মতে যোগাভ্যাসের ফলে যোগীদের আত্মাতে এক বিশেষ প্রকারের ক্ষমতা বা ধর্ম উৎপন্ন হয়, এবং এর ফলে এই সূক্ষ্ম পদার্থের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হয়, এবং এই সন্নিকর্ষের নামই হচ্ছে যোগজ সন্নিকর্ষ। অর্থাৎ যোগীরা তার যোগাভ্যাসের ফলে, তার যোগ সাধনার ফলে যে বিশেষ প্রত্যক্ষ তারা করতে পারছে, সেই প্রত্যক্ষের নামই হচ্ছে যোগজ প্রত্যক্ষ বা যোগজ সন্নিকর্ষ। সুতরাং এই গেল 3 প্রকার অলৌকিক সন্নিকর্ষের ব্যাখ্যা। এবার পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে ন্যায় দর্শনে 2 প্রকার প্রত্যক্ষ স্বীকার করা হয়। একটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ, আর একটা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। এবং এখানে প্রথমে বলা হচ্ছে যে নির্বিকল্পক এবং সবিকল্পক, এই 2 প্রকার প্রত্যক্ষ ন্যায় দর্শনে স্বীকার করা হচ্ছে। এবং বিকল্প মানে হচ্ছে বিশেষণ, অর্থাৎ বিকল্প কথার অর্থ হচ্ছে বিশেষণ, আর বিশেষণের আরেক নাম হলো হচ্ছে প্রকার। সুতরাং বলা হচ্ছে যে সবিকল্পক প্রত্যক্ষে বিশেষণ থাকে এবং নির্বিকল্পক প্রত্যক্ষে বিশেষণ থাকে না। সুতরাং সবিকল্পক ও নির্বিকল্পক, এই যে 2 প্রকার প্রত্যক্ষ ন্যায় দর্শন স্বীকার করা হয়, প্রথমে এবার আমি আলোচনা করব সবিকল্পক প্রত্যক্ষ নিয়ে। অর্থাৎ যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্ত রূপে প্রত্যক্ষ করা হয় তাকে বলা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। যেমন আমরা যখন কোনো বস্তুকে প্রত্যক্ষ করি তখন আমরা বলি এটি একটি ঘট। অর্থাৎ তখন এই যে আমি একটা ঘট দেখে আমি প্রত্যক্ষ করে বলছি যে এটি একটি ঘট, এটাকে বলা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। কারণ এক্ষেত্রে বস্তুটির সম্বন্ধে ঘটত্ব স্বীকৃত হচ্ছে। অর্থাৎ বস্তুত বিশেষণ বিশিষ্ট বস্তুর জ্ঞানই হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ যে জ্ঞানে বিশেষ্য বিশেষণ এবং তাদের সম্বন্ধ স্বীকার করা হয়
তাকেই বলা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ যে জ্ঞানে বিশেষ্য, বিশেষণ এবং তাদের সম্বন্ধ স্বীকৃত হয় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলা হয়। এবং বিশেষণ মানে হচ্ছে নাম, জাতি, গুণ, ক্রিয়া এইগুলোকে আমরা যখন নির্দেশ করি। অর্থাৎ কোনো বস্তুকে যখন কোনো একটা নাম বা একটা গুণ, একটা জাতি বা ক্রিয়ার দ্বারা নির্দেশ করা হয় তখন সেই যে তার প্রত্যক্ষ হয় সেটাকেই বলা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। অর্থাৎ নাম, জাতি, গুণ, ক্রিয়া মানে বিশেষণের সমন্বিতের প্রত্যক্ষকে বলা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। এবং সবিকল্পক প্রত্যক্ষ হচ্ছে বিশিষ্ট জ্ঞানের প্রত্যক্ষ। তর্ক অর্ণব ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে সবিকল্পক প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকং, সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকং। অর্থাৎ সপ্রকারক শব্দের দ্বারা এখানে সবিকল্পক প্রত্যক্ষের যে বিশেষণ মানে যে প্রকার বা বিশেষণ যুক্ত সবিকল্পে তারই বোঝানো হয়েছে। অর্থাৎ যে প্রত্যক্ষে একটা নাম, জাতি, গুণ, ক্রিয়া ইত্যাদির দ্বারা যে প্রত্যক্ষকে বোঝানো হয় তাই হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। দ্বিতীয় যে প্রত্যক্ষটি সেটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র বস্তুর বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয় তাকে বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ। এবং নির্বিকল্পক প্রত্যক্ষে পদার্থ, কোনো পদার্থ বিশেষ্য ও বিশেষণ রূপে কিন্তু এখানে বিষয় হয় না। অর্থাৎ নির্বিকল্পক মানে হচ্ছে এখানে নাম, জাতি, গুণ, ক্রিয়ার দ্বারা বস্তুকে নির্দেশ করা যায় না। এখানে শুধুমাত্র একটা এটা একটা জিনিস মানে এটা ঘট মানে এই যে এখানে এই জাতীয় একটা কোনো ধর্ম এখানে কোনো একটা স্পষ্ট ভাবে এখানে এই ধর্মটা এখানে কোনো স্পষ্ট ভাবে প্রকাশ পায় না। এক্ষেত্রে আমরা বস্তুটিকে শুধুমাত্র একটা বস্তু বলেই জানি। এখানে একটা বস্তুর সম্বন্ধে কেবলমাত্র বস্তুটির অস্তিত্ব সম্বন্ধে এখানে আমরা শুধু অবহিত হই। সুতরাং এই জাতীয় প্রত্যক্ষে ওই বস্তুটিকে কোনো নাম, কোনো জাতি বা কোনো গুণ বা ক্রিয়া এই সম্বন্ধে আমরা এইভাবে তাকে এইভাবে কোনো বস্তুর এখানে কোনো জ্ঞান হয় না। সুতরাং নির্বিকল্পক প্রত্যক্ষে বস্তুর কোনো সুনির্দিষ্ট জ্ঞান হয় না। এখানে শুধুমাত্র একটা আমাদের উপলব্ধি মানে সম্বন্ধহীন একটা চেতনা মানে একটা জাস্ট উপলব্ধি হয়। সুতরাং এই জ্ঞানের মধ্যে কোনো বিশেষণ বা প্রকারের জ্ঞান হয় না। সুতরাং এটা একটা অবিশিষ্টের জ্ঞান। এই জন্য এই প্রত্যক্ষকে নির্বিকল্পক প্রত্যক্ষ বলা হয়। এবং তর্ক সংগ্রহ গ্রন্থে অর্ণব ভট্ট নির্বিকল্পক প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যে নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম। অর্থাৎ যে প্রত্যক্ষের কোনো প্রকার মানে নাম, জাতি, গুণ, ক্রিয়া ইত্যাদি থাকে না সেই প্রত্যক্ষই হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষকে কখনো নাম, জাতি, গুণ, ক্রিয়া হিসেবে আমরা এই প্রত্যক্ষকে জানতে পারি না। এখন হচ্ছে যে সবিকল্পক প্রত্যক্ষ হচ্ছে বিশেষণের প্রত্যক্ষ এবং নির্বিকল্পক প্রত্যক্ষ হচ্ছে নির্বিশেষণহীনের প্রত্যক্ষ। তাহলে এখানে একটা প্রশ্ন ওঠে যে এই নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায়? বৌদ্ধ ও অদ্বৈত বেদান্ত মতে একমাত্র নির্বিকল্পক প্রত্যক্ষই যথার্থ প্রত্যক্ষ। অপরপক্ষে সবিকল্পক প্রত্যক্ষ কিন্তু তারা বলেন যে সবিকল্পক প্রত্যক্ষ কোনো যথার্থ প্রত্যক্ষ নয়। বৌদ্ধ
এবং অদ্বৈত বেদান্ত বলেন যে নির্বিকল্পক প্রত্যক্ষই হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষই একমাত্র যথার্থ প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ কিন্তু যথার্থ প্রত্যক্ষ নয়। কারণ অদ্বৈত বেদান্তীরা তারা বলছেন যে সত্তা স্বরূপত সম্বন্ধহীন, এই কারণে পারমার্থিক সত্তার জ্ঞান হচ্ছে নির্বিকল্পক আর ব্যবহারিক সত্তার জ্ঞান হচ্ছে সবিকল্পক। বস্তুত অদ্বৈত বেদান্তে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকেই নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের ভেদ স্বীকার করা হয়েছে, কিন্তু পারমার্থিক দৃষ্টিকোণ থেকে একমাত্র নির্বিকল্পক প্রত্যক্ষকেই স্বীকার করা হয়েছে, বা পারমার্থিক দৃষ্টিতে নির্বিকল্পক প্রত্যক্ষকে একমাত্র যথার্থ প্রত্যক্ষ বলা হয়েছে। কারণ অদ্বৈত বেদান্তীরা এরা বলছেন যে নির্বিকল্পক জ্ঞানে সত্যের উপলব্ধি হয়, কিন্তু সবিকল্পক জ্ঞানে সত্যের উপলব্ধি হয় না, সত্যের হানি ঘটে। সুতরাং চার্বাক, জৈন ও রামানুজ বিশিষ্টাদ্বৈতদের মতে আমাদের সব প্রত্যক্ষই কিন্তু সবিকল্পক, বিশুদ্ধ নির্বিকল্পক প্রত্যক্ষ বলে কিছু নেই। কিন্তু রামানুজ নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্যকে তিনি আপেক্ষিক পার্থক্য বলে অভিহিত করেছেন। কিন্তু ন্যায়, সাংখ্য এবং মীমাংসা দার্শনিকরা তারা বলছেন যে নির্বিকল্পক ও সবিকল্পক উভয় প্রকার প্রত্যক্ষেই যথার্থ জ্ঞান হয়। কারণ নৈয়ায়িকরা বলেন যে নির্বিকল্পক প্রত্যক্ষ আগে হয়, তারপরে আসে সবিকল্পক প্রত্যক্ষ। বস্তুত নির্বিকল্পক জ্ঞান স্বীকারে অনুমান, নির্বিকল্পক জ্ঞান স্বীকারে হচ্ছে অনুমান প্রমাণ। সবিকল্পক প্রত্যক্ষ নির্বিকল্পক প্রত্যক্ষের ওপর কিন্তু নির্ভরশীল, কারণ নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া সবিকল্পক প্রত্যক্ষকে ব্যাখ্যা করা যায় না। সুতরাং সবিকল্পক প্রত্যক্ষকে যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে আমাকে তার আগে নির্বিকল্পক প্রত্যক্ষকে স্বীকার করতে হবে। যেমন ধরা যায় যে যদি কোনো ব্যক্তি একটি গরু প্রত্যক্ষ করে তখন তার জ্ঞান হয় এটি একটি গরু, অর্থাৎ এটা হলো একটা সবিকল্পক প্রত্যক্ষ। কিন্তু এই সবিকল্পক জ্ঞানের বিষয়ভূত গরুটি হচ্ছে গোত্র বিশিষ্ট, তাই জন্য এই গোত্ররূপ বিশিষ্ট জ্ঞানের জন্য বিশেষণের জ্ঞান কারণ হয় এবং বিশিষ্ট জ্ঞান বিশেষণের জ্ঞান থেকেই উৎপন্ন হয়। সুতরাং যে কোনো বিশিষ্ট জ্ঞান হচ্ছে বিশেষণের জ্ঞান তার বিশিষ্ট জ্ঞানের ক্ষেত্রে বিশেষণের জ্ঞান থেকে বিশিষ্ট জ্ঞান কিন্তু উৎপন্ন হয়, এবং এই বিশেষণের জ্ঞানকে যদি সবিকল্পক বলে স্বীকার করা হয় তাহলে সেটা হয়ে যাবে একটা বিশিষ্ট জ্ঞান, এবং তার বিশেষণ জ্ঞানকেও তাহলে সবিকল্পক বলতে হবে। সুতরাং এইভাবে ক্রমান্বয়ে কিন্তু বিশেষণের জ্ঞানটা চলতে থাকবে, তার কখনো নিবৃত্তি হবে না। কারণ একটা জ্ঞানকে বিশেষণ বলে, বিশিষ্ট জ্ঞান বলে, সেই বিশিষ্ট জ্ঞানের মধ্যে তার বিশেষণের জ্ঞান অপেক্ষিত থাকে এবং সেই বিশেষণকে ব্যাখ্যা করতে গেলে আরেকটা বিশিষ্ট জ্ঞান নিতে হবে। সুতরাং এইভাবে বিশিষ্টের জ্ঞান ও বিশেষণের জ্ঞানটা ক্রমান্বয়ে চলতে থাকবে, এর কোনো অন্ত হবে না, তার ফলে কিন্তু অনবস্থা দোষ দেখা দেবে। সুতরাং নৈয়ায়িকরা বলেন যে বিশেষণের জ্ঞানকে নির্বিকল্পক জ্ঞান হিসেবে অবশ্যই স্বীকার করতে হবে। সুতরাং সবিকল্পক প্রত্যক্ষকে ব্যাখ্যা করতে গেলে আমাদের তার পূর্বে নির্বিকল্পক প্রত্যক্ষকে অবশ্যই স্বীকার করতে হবে। কারণ নির্বিকল্পক প্রত্যক্ষকে স্বীকার না করলে সবিকল্পক প্রত্যক্ষকে কখনোই আমরা ব্যাখ্যা করতে পারবো না। এটা হচ্ছে সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষ ব্যাখ্যা। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে নৈয়ায়িকরা
অনুমিতি লক্ষণ অনুমিতির লক্ষণ ব্যাখ্যা করেছেন। এবং অনুমিতি, অনু মানে হচ্ছে পরে, পশ্চাৎ, আর মিতি শব্দের অর্থ হলো জ্ঞান, অর্থাৎ হচ্ছে পশ্চাৎগামী জ্ঞানকে বলা হচ্ছে অনুমিতি। অর্থাৎ অনুমিতি জ্ঞানের পূর্বে যে জ্ঞান বর্তমান থাকে তা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। সুতরাং অনুমানের দ্বারা উৎপন্ন হয় বলে অনুমিতি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানের পশ্চাৎগামী জ্ঞান, এবং প্রত্যক্ষ জ্ঞানের ওপর এই জ্ঞান নির্ভরশীল। আবার অনেকে বলেন যে অনুমিতি পক্ষধর্মতা জ্ঞান, ব্যাপ্তি জ্ঞান এবং পরামর্শের পরেই এই অনুমিতি উৎপন্ন হয়। যেমন একটা উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝে নেব। যেমন হচ্ছে রান্নাঘর, গোয়ালঘর প্রভৃতি স্থানে আমরা ধূম এবং বহ্নিকে একসঙ্গে আমরা সবসময় দেখি, এবং তার ফলে ধূম আর বহ্নি মানে ধোঁয়া এবং অগ্নিকে সবসময় একসঙ্গে দেখার ফলে আমাদের এখানে একটি জ্ঞান উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে যেখানেই ধূম সেখানেই বহ্নি, অর্থাৎ ধূম এবং বহ্নির মধ্যে নিয়ত সহচর সম্বন্ধ আছে। অর্থাৎ বলা যায় যে দূরের পর্বতে ধূম প্রত্যক্ষ করলাম, এবং এই ধূম প্রত্যক্ষ করার পর আমাদের ধূমের সঙ্গে বহ্নির নিয়ত সহচার সম্বন্ধের জ্ঞান হয়, এবং তার ফলে আমাদের জ্ঞান হলো যে বহ্নি ব্যাপ্য ধূম পর্বতে আছে। সুতরাং এই জ্ঞান হওয়ার পরক্ষণেই আমাদের জ্ঞান হয় যে ওই পর্বতে বহ্নি আছে। সুতরাং এখানে আমাদের তিনটে জ্ঞানের সাহায্য নেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে যেখানে ধূম সেখানে বহ্নি, যেমন রান্নাঘর, গোয়ালঘর ইত্যাদি, এটা হচ্ছে এই জ্ঞানটাকে বলি ব্যাপ্তি জ্ঞান। যেখানেই ধূম সেখানে বহ্নি, এটা জ্ঞানটাকে বলা হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। এবারে আসছে পক্ষধর্মতা জ্ঞান। পক্ষধর্মতা জ্ঞান হচ্ছে পর্বতে ধোঁয়া দেখা, মানে পর্বতের ধূম দর্শন হচ্ছে পক্ষধর্মতা জ্ঞান। এবার আমরা পরামর্শ যে জ্ঞান, পরবর্তী জ্ঞান, সেটা হচ্ছে পর্বতের ধূম যে বহ্নি ব্যাপ্য সেই জ্ঞানকে বলা হয় মানে হচ্ছে পরামর্শ জ্ঞান। সুতরাং কেবলমাত্র ব্যাপ্তি জ্ঞান থাকলে ধূম প্রত্যক্ষ করে বহ্নির অনুমিতি হয় না, কারণ আমরা অতীতে রান্নাঘর প্রভৃতি স্থানে আমরা ধূম এবং বহ্নির ব্যাপ্তি জ্ঞান আমাদের হয়েছিল, কিন্তু পর্বতে ধূম প্রত্যক্ষ করার সময় যদি এই ব্যাপ্তি স্মরণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ধূম দেখে বহ্নির অনুমিতি হবে না। কাজেই পর্বতে ধূম প্রত্যক্ষ করার সময় এই ব্যাপ্তি স্মৃতি প্রয়োজন। সুতরাং এই ব্যাপ্তি স্মৃতি থেকেই আমাদের জ্ঞান হবে যে পর্বতের ধূম হচ্ছে বহ্নি ব্যাপ্য। এই জন্য এই জ্ঞানকে বলা হয় পরামর্শ, এবং এই পরামর্শ জ্ঞানের পর আমাদের অনুমিতি হয় যে পর্বতে বহ্নি আছে। সুতরাং পর্বতে বহ্নি আছে মানে পর্বতে আগুন আছে, এই অনুমিতির জন্য যে প্রক্রিয়া প্রয়োজন তা হলো এই রকম, যে প্রথমে আছে হচ্ছে যেখানে ধূম সেখানেই বহ্নি, যেমন রান্নাঘর, মানে এটা হচ্ছে ব্যাপ্তি, যেখানে ধূম সেখানেই হচ্ছে, যেখানে ধূম সেখানে বহ্নি, মানে যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন থাকে, এটা হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। তারপরে আসছে হচ্ছে পক্ষধর্মতা জ্ঞান, মানে পর্বতে ধূম রয়েছে, এই জ্ঞানটাকে বলা হচ্ছে পক্ষধর্মতা জ্ঞান। পক্ষধর্মতা জ্ঞানের পর আসছে যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি আছে, অর্থাৎ এটা হচ্ছে ব্যাপ্তি স্মৃতি, যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে। এরপর হচ্ছে পর্বতে যে ধূম আছে তা বহ্নির সঙ্গে ব্যাপ্তি বিশিষ্ট,
অর্থাৎ বহ্নির সঙ্গে ব্যাপ্তি বিশিষ্ট, মানে পর্বতের যে ধূম তা বহ্নির সঙ্গে ব্যাপ্তি বিশিষ্ট, বহ্নি ব্যাপ্য ধূমবান পর্বত, এটাকে বলা হচ্ছে পরামর্শ। এবং এই পরামর্শ জ্ঞানের পরই আমরা অনুমান করতে পারবো, মানে আমাদের অনুমিতি হবে, অতএব পর্বতে বহ্নি আছে। সুতরাং এখানে বলা হচ্ছে যে তাহলে অনুমিতির লক্ষণ কি হবে। সুতরাং অনুমিতির লক্ষণে, মানে অনুমিতি যদি বলি কাকে বলে, তাহলে বলা হচ্ছে, এখানে দুটো লক্ষণ দেওয়া হয় যে প্রাচীন ন্যায় মতে পরামর্শ জন্যং জ্ঞানং অনুমিতি, অর্থাৎ পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানই হচ্ছে অনুমিতি। অর্থাৎ বহ্নি ব্যাপ্য ধূমবান পর্বত, পর্বতে যে ধূম আছে তা বহ্নির সঙ্গে হচ্ছে ব্যাপ্তি বিশিষ্ট, এটা হচ্ছে পরামর্শ জ্ঞান। এবং এই পরামর্শ জ্ঞানের পরই অনুমিতি হয়, পর্বতে বহ্নি আছে। সুতরাং প্রাচীন ন্যায় মতে বলা যায় যে পরামর্শ হলো অনুমিতির করণ, কিন্তু নব্য মতে বলা হচ্ছে যে ব্যক্তি জ্ঞান হলো অনুমিতির করণ। কারণ গঙ্গেশ প্রভৃতি নব্য নৈয়ায়িকরা বলেন যে যে জ্ঞানে ব্যক্তি জ্ঞান করণ হয় সেই জ্ঞানই হচ্ছে অনুমিতি, মানে ব্যক্তি জ্ঞান করণকং জ্ঞানং অনুমিতি। অর্থাৎ যেখানে যেখানে ধূম আছে সেখানে সেখানে বহ্নি আছে, এই জ্ঞানকে বলা হয়, যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, এই জ্ঞানটাকে বলা হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। এবং এই ব্যক্তি জ্ঞানের করণ এবং এই করণের ব্যাপার হলো পরামর্শ। সুতরাং পরামর্শ ব্যক্তি জ্ঞানের দ্বারা উৎপন্ন হয়ে অনুমিতির চরম কারণ হয়। সুতরাং ব্যক্তি জ্ঞান অনুমিতির করণ এবং অনুমিতির করণকে অনুমান বলা হয়। অতএব নব্য নৈয়ায়িকদের মতে ব্যক্তি জ্ঞানই হচ্ছে অনুমান। এইবারে প্রশ্ন আসতে পারে যে এই যে নব্য নৈয়ায়িকরা বলছেন যে ব্যক্তি জ্ঞানই হলো অনুমান, তাহলে এবার ব্যক্তি বলতে আমরা কি বুঝি। সুতরাং ন্যায় মতে তারা বলছেন যে ন্যায় মতে বলা হচ্ছে যে ব্যক্তি হচ্ছে অনুমিতির অপরিহার্য শর্ত, অর্থাৎ ব্যক্তি জ্ঞান ছাড়া কখনোই অনুমিতি হয় না। সুতরাং প্রশ্ন তাহলে ওঠে যে ব্যক্তি কাকে বলে। তর্ক সংগ্রহে ব্যক্তির লক্ষণ প্রকাশ করে বলা হয়েছে যে যত্র ধূম তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যক্তি, অর্থাৎ যেখানে ধূম সেখানেই বহ্নি, এই সাহচর্য নিয়মকে বলা হয় ব্যক্তি। অর্থাৎ এই সহচর্য নিয়মকে, অর্থাৎ এখানে সহচর আর নিয়ম দুটো শব্দ এখানে এলো, সহচর্য নিয়ম ও ব্যক্তি। অর্থাৎ বলা হয় যে যে দুটি পদার্থ একই সঙ্গে একই অধিকরণে থাকে তাকেই বলা হয় সহচার। সহচার মানে হচ্ছে সমান অধিকরণ, অর্থাৎ ধূম যে অধিকরণে থাকে বহ্নিও সেই অধিকরণে থাকে। অর্থাৎ ধূম রান্নাঘরে পর্বতে রয়েছে, বহ্নিও রান্নাঘর ও পর্বতে রয়েছে। ধূম ও বহ্নির অধিকরণ হলো সমান, এই জন্য ধূম আর বহ্নি একই অধিকরণে সমানভাবে বর্তমান থাকার জন্য, এই যে বর্তমানে একই সঙ্গে একই অধিকরণে সমানভাবে থাকে একে বলা হচ্ছে সমানাধিকরণ্য। দুটি পদার্থের মধ্যে এই রকম সমানাধিকরণ্য থাকে তাহলে তাদের মধ্যে সহচার বা সহচর্য সম্বন্ধ আছে বলে মনে করা হয়। আর নিয়ম মানে হচ্ছে নিয়ত আর ব্যতিক্রমহীনতা, মানে যার ব্যতিক্রম নেই তাই হচ্ছে নিয়ম। সুতরাং সাহচর্য নিয়ম মানে হচ্ছে ব্যতিক্রমহীন সাহচর্য বা সহচার। অর্থাৎ ধূম ও বহ্নির মধ্যে যে সাহচর্য আছে
তার কোনো ব্যতিক্রম নেই। সুতরাং ধূম ও বহ্নি অর্থাৎ হেতু এবং সাধ্যের মধ্যে সহচর সম্বন্ধকেই বলা হয় ব্যাপ্তি, এবং এই ব্যাপ্তি হচ্ছে দুই প্রকার, সমব্যাপ্তি আর বিষম ব্যাপ্তি। নমস্কার।